হঠাৎই বলে উঠল, বাহ, তোমার চুলগুলো তো নাইস, বেশ লম্বা। পিচ্চিদের এত লম্বা চুল বেশ লাগে কিন্তু। মুস্কান জোরপূর্বক হাসল। অভ্র বলল, ওয়াও, তোমার হাসলে তো খুব কিউট লাগে। এই ওয়েট, এদিকে তাকাও তো। মুস্কান চমকে গেল, অভ্রের দিকে অবাক চোখে তাকালো। অভ্র হা হয়ে গেল। ওয়াও, গ্রেট, ইউ লুক সো সুইট। এত সুন্দর চোখ লাইফে প্রথম দেখেছি। এই, তুমি চোখে কি ইউজ করো? মুস্কান ভ্রু কুচকাল। অভ্র বলল, হেই, রেগে গেলে নাকি? মূর্তি মুখটা স্বাভাবিক করে নিয়ে বলল, কিছু না। অভ্র বলল। ওয়াও, রিয়েলি ন্যাচারাল। মুস্কান কিছু বলল না। চোখে আবার কে কি ইউজ করে? ইনি কি পাগল নাকি, নাকি অন্য কোনো মতলব আছে? কেমন যেন ভয়ে শিউরে গেল। ইভানের বিহেভ ভাবতেই মুস্কান গ্যাসটা নিভিয়ে চলে যেতে নিতেই অভ্র সামনে দাঁড়ালো। মুস্কান ভয়ে ভয়ে তাকাতেই অভ্র বলল, কিউটনেসে ভরা মুখটা এমন ন্যাচারাল সৌন্দর্য ভরা মুখ কবে দেখেছি মনে পড়ে না। মুস্কান বিরক্তি হলো ভীষণ, তবে তা প্রকাশ করলো না। অভ্র বলল, ইউ নো বেবি গার্ল, আমার মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলের থেকে প্রশংসা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আই নো তুমিও মনে মনে ভীষণ খুশি হচ্ছ, কিন্তু একটু ভাব নিতে গিয়ে সেটা বুঝতে দিচ্ছ না। আরে ইয়ার, বুঝি তো, তিনটে গার্লফ্রেন্ড আমার। তিনটেকে বুঝতে গিয়ে মেয়েদের বিষয়ে বেশ ধারণা হয়ে গেছে। বলেই একটু ঝুঁকে বলল, তবে আমার তিনটের থেকেও তুমি ভীষণ কিউট। এক কথায় আনকমন লেডি, একদম ন্যাচারাল। মুস্কান এক ঢোক গিলে ভয়ে ভয়ে পাশ কাটাতে যেতে অভ্র মুস্কানের হাতটা চেপে ধরল। ভয়ে মুস্কানের আত্মাটা কেঁপে উঠল, কেড়ে দেবে এমন ভাব। অভ্র মুচকি হেসে বলল, সত্যি বেবি, বলেই চকলেটগুলো হাতে ভরে দিয়ে চলে গেলাম। অভ্রের ফোনে ফোন আসতে অভ্র মৃদু হেসে ফোন রিসিভ করলো। হে দাদা ভাই, কোথায় তুমি? কখন আসছো? ওপাশ থেকে কি বলল বোঝা গেল না। অভ্র বলল, এই আর কি, মুস্কানের সাথে মজা করছিলাম। মেয়েটা সত্যি ভীষণ কিউট আর একদমই ছোট, ভাবা যায় এর দেবর হব আমি। এবারেও বোঝা গেল না ওপাশে কি বলল। অভ্র হো হো করে হেসে বলল, কখন আসছো? তাড়াতাড়ি চলে এসো, রাতে ড্রিঙ্কস পার্টি হবে। হে ব্রো, রেগে যাও কেন? এমনিই বলছিলাম, আমি ওসব খাই না। ইয়ানা এসেছে। ইয়ানা, সুপ্তি, মুস্কান বসে লুডো খেলছে। শায়রি আর দাদি গল্প করছে। হুট করে ঝড়ের ব্যাগে অভ্র এসে মুস্কানের পাশে বসলো। মুস্কান চমকে গেল, ইতস্তত ভাবে সরে বসলো একটু। তোদের সাথে আমিও জয়েন করি, ইয়ানা বলল। না ভাইয়া, তুই চিটিং করিস, তোকে নেব না। সুপ্তি বলল। না 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 মাম্মা খেলবে, মামা খেলবে। মুস্কান আরেকটু সরে বলল। তোমরা খেলো, আমি আসছি। বলেই উঠতে নিতে অভ্র হাতটা চেপে বসিয়ে দিল। হে, উঠছো কেন? বসো না। মুস্কান এবার বুঝি কেঁদেই দিবে। বারবার এভাবে হাত চেপে ধরা, জোর করে আজব কথা বলা, কেমন যেন লাগছে তার। খুব কষ্টে নিজেকে সামলে চুপ করে বসে রইল। সবাই খেলাতে মনোযোগী। ইমন বুয়ার কাছে শুনল সবাই শাওরির রুমে আছে। ইমন ফেরার সময় সবসময় মুস্কানকে নিজেই পায়, আজ পেল না। ভাবল বোধহয় ওদের সাথে আছে। শাওরির রুমে ঢুকতেই চোখ পড়ল অভ্রর হাতে মুস্কানের হাত আবদ্ধ জায়গাটায়। মুস্কান স্বাভাবিক রয়েছে, তবে মুখ দেখে অস্বস্তি স্পষ্ট বোঝা যাচ্ছে। ইমন হালকা কেসে উঠতে মুস্কান হাতটা এক ঝটকা ছেড়ে উঠে বেরিয়ে গেল। অভ্র হো হো করে হেসে ফেলল। দাদা ভাই, মেয়েটা ভীষণ অদ্ভুত। আমি খেলতে বসছি বলে বারবার উঠে যাচ্ছিল, তাই জোর করে বসিয়ে রেখেছিলাম। দাদি বলল, তুই ওকে এত জ্বালাচ্ছিস কেন? দাদু ভাই, পোশাক পাল্টে খেয়ে নাও। আমরা সবাই খেয়েছি, শুধু মুস্কান বাদে। ইমন হালকা কেসে গম্ভীর গলায় বলল, সায়রি দিকটা কোথায়? ও তো কাল আসবে, আজ কি নিয়ে যেন বিজি। সকাল সকাল এসে পড়বে কাল, আর বাকিরাও আসবে। ইমন কিছু বলল না। রুম ছেড়ে বেরিয়ে নিচে একবার তাকাতেই নিজের রুমে পা বাড়ালো। ইমন পোশাক পাল্টে কালো টি শার্ট আর ট্রাউজার পরে চোখে মুখে পানি দিয়ে বাথরুম থেকে বেরোতেই দেখলো মুস্কান পানি নিয়ে দাঁড়িয়ে আছে। ইমন গিয়ে পানিটা খেয়ে গ্লাসটা হাতে দিতে দিতে বলল, গায়ের জোর মুখের জোর এত উইক থাকলে চলবে না। সব মানুষ সমান নয়, ভালো মন্দ মিশিয়েই মানুষ। ইভান আর অভ্র এক নয়। মনের দিক থেকে অভ্র ভীষণ ভালো, মেয়েদের যথেষ্ট রেসপেক্ট করে, খুব ইজি ভাবেই মিশে সবার সাথে। তোমার সাথে ঠিক সেভাবেই মিশছে, কিন্তু তোমার নিজের দূরত্বটা বজায় রেখে চলা উচিত। 1 ঘন্টা যাবৎ কারো হাতে তোমার হাত আবদ্ধ থাকবে খারাপ লাগা সত্ত্বেও।
অস্বস্তি হওয়া সত্ত্বেও বাধ্য হয়ে সহ্য করতে হবে কেন? কথাটা এত জোরে বলল যে ভয়ে মুস্কান কেঁপে উঠল। হাত ফসকে গ্লাসটা নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। প্রশ্নবৃদ্ধ চোখে তাকালো ইমনের দিকে। ইমন কাচের টুকরোগুলোর দিকে একবার চেয়ে মুস্কানকে এক হাতে সরিয়ে নিজে ওর সামনে চলে গেল। দু কাঁধে শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, এত ভয় কিসের? মুস্কান চোখ তুলে উপরে তাকালো। ইমন তার থেকে উচ্চতায় এতই লম্বা যে ঘাড় উঁচু করে ড্যাব ড্যাব করে চেয়ে রইল। ভয়ে কেমন যেন কুকিয়ে গেল মেয়েটা। এই মুহূর্তে ইমনকে তার ভীষণ ভয়ঙ্কর একজন মানুষ লাগছে, যেন তাকে এখনই গিলে খাবে এমন ভয় করছে। এক ঢোক গিলে মিনমিনে স্বরে বলল, আমার ভীষণ ভয় করে সবাইকে। এই যে এখন আপনাকেও খুব ভয় লাগছে। মুস্কানের সরল মনে বলা কথাটায় কি যেন ছিল। রাগটা নিমিষেই কমে গেল। আর একটু নিজের সাথে চেপে নিয়ে গম্ভীর গলায় বলল, ভয় পাওয়া ভালো, কিন্তু সবাইকে ভয় পাওয়া একদমই বাজে স্বভাব। ঠিক যেমন সবাইকে ভালোবাসা যায় না, সবাইকে আপন করে নেওয়া যায় না, তেমনই সবাইকে ভয় পাওয়াও উচিত নয়। তাহলে কিছু মানুষ সেই ভয়েরই সুযোগ নিবে। ইমনের গরম শ্বাসগুলো মুস্কানের মুখে পড়ছে অবিরত। মুস্কানের শরীরে রন্ধে রন্ধে সেই শ্বাস পৌঁছে যাচ্ছে। অদ্ভুত অনুভূতিরা তার মন প্রাণ জুড়ে খেলা করে যাচ্ছে। খুব কষ্টে এক ঢোক গিলে নিয়ে বলল, তাহলে আপনাকে ভয় পাই, আপনিও কি সেই সুযোগ নিচ্ছেন? প্রশ্নটা যেন কেমন ছিল। মেয়েটা এমন কেন? প্রত্যেকটা কথায় প্রত্যেকটা কাজে আমার সব ওলট পালট হয়ে যায়। আরেকটু ঝুঁকে মুস্কানের কপালে কপাল ঠেকালো। মুখের সম্পূর্ণ শ্বাস মুস্কানের মুখে পড়তেই মুস্কান অদ্ভুতভাবে শিউরে উঠে চোখ দুটো বন্ধ করে ফেলল। কপালে কপাল, নাকের নাক ঠেকিয়ে ভারী আওয়াজে বলল, ইয়েস, সুযোগ আমি নিচ্ছি। যেই সুযোগটা পৃথিবীর আর কেউ নেওয়ার সাহস দেখাতে পারবে না। আর তুমি পৃথিবীর আর কাউকে এই সাহস দেওয়ার সাহসটুকু পাবে না। তোমায় স্ট্রং হতে হবে মুস্কান। তুমি আমার রাজ্যের একমাত্র রানী। এত উইক হলে চলবে না তোমার। দুনিয়াটা এত সহজ নয়। এইভাবে থাকলে দুনিয়াতে টিকে থাকা তোমার জন্য কষ্টকর হয়ে উঠবে। মুস্কান চোখ বন্ধ রেখেই বলল, আমি এভাবেই বেশ আছি। আপনি যতদিন আমার পাশে আছেন, আমি যতদিন আপনার সান্নিধ্য আছি, আমার কিছু হবে না। আমি জানি আপনি হতে দিবেন না। আমি এভাবেই বেশ আছি। আমি আমার স্বভাবের বিরুদ্ধে যেতে পারবো না। ইমন আরেকটু কঠিন হয়ে বলল, তাহলে এটা মাথায় রেখো, এই হাত অন্য কোনো পুরুষ ছুতে পারবে না। এই দেহ অন্য কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। নিজেকে আমার নামে লিখে দিয়েছো। বলা যতটা সহজ, নিজেকে আমার জন্য প্রোটেক্ট করা ততটাই কঠিন। পারবে তুমি নিজেকে প্রোটেক্ট করতে? মুস্কান চোখ দুটো মেলল, চোখে পানি স্পষ্ট। ইমনের চোখে যেন জল করে আগুন জ্বলছে। চোখে তীব্র চঞ্চলতা স্পষ্ট। মুস্কান হালকা মাথা নাড়িয়ে বলল, পারবো। ইমন আরো কিছু বলতে যাবে, তার আগেই ফোন বেজে উঠল। মুস্কানকে ছেড়ে দিয়ে দীর্ঘশ্বাস নিয়ে ফোন রিসিভ করে বেলকনিতে চলে গেল। মুস্কান চুপ করে দাঁড়িয়ে সবটা ভাবতে লাগলো। তার সাথে ঘটে যাওয়া প্রথম থেকে শেষ অবধি ঘটনাগুলো। মাথা নাড়া দিল খুব করে, মনে মনে প্রতিজ্ঞা করলো, আমার সবটা শুধুই ওনার জন্য, যার জন্য আমি আজ এতটা স্বস্তিপূর্ণ জীবন কাটাচ্ছি, যার জন্য আমার জীবনের আলাদা একটা অধ্যায় তৈরি হতে যাচ্ছে। মায়ের পর যে মানুষটা সত্যি আমায় নিয়ে ভেবেছে, মায়ের পর যেই মানুষটাকে নিয়ে আমার হৃদয় ব্যথিত হয়েছে, তার জন্য আমায় এইটুকু করতেই হবে। আমার সবটা তার নামেই লেখা। হ্যাঁ, সবটা আমি শুধুই তার। রিক্তা শাওরি মিলে মুস্কানকে সাজাচ্ছে। যদিও ইমন বলে দিয়েছে এত সবের প্রয়োজন নেই, কিন্তু রিক্তা সেটা শোনেনি। সে তার মনের মতো করে সাজাচ্ছে মুস্কানকে। যেহেতু ইমন চাকচিক্যময় কিছু পছন্দ করে না, সেহেতু মুস্কানকে তারা তেমন গর্জিয়াস সাজে সাজায়নি। ইমন কড়া গলায় বলেছিল যাতে না সাজানো হয়। রিক্তা মনে মনে এক ঝুড়ি বকে নিল ইমনকে। বাঙালি নারীর সৌন্দর্যের ভূষণ হচ্ছে শাড়ি। কালো হোক বা ফর্সা হোক, সব নারীকেই শাড়িতে বেশ লাগে।
সবসময় শাড়ি পরা সম্ভব হয়ে ওঠে না অনেকের। এই আমরা আজ শাড়ি পরেছি, কার বিয়ে উপলক্ষে? ইমন আর মুস্কানের, তাই তো? শায়রি বলল। অবশ্যই, দেখছিস না আমার লিটল প্রিন্সেসটাও আজ শাড়ি পরেছে। বলেই সুপ্তির কপালে চুমু খেলো। রিক্তা বলল। তো আমরা সবাই যদি সাজগোজ করি, শাড়ি পরি, যার বিয়ে সে সিম্পল ভাবে সালোয়ার পরে কে থাকবে? চত্বর সব রসকসীন কথাবার্তা। লোকে কি বলবে? যার বিয়ে তার খবরই নেই, পাড়াপড়শির ঘুম নেই। মুস্কান চুপ করে আছে। কখনো কখনো রিক্তার কথায় মুখ চিপে হেসে ফেলছে। রিক্তা বিষয়টা লক্ষ্য করে বলল। ওকে শাড়ি না পরালে তো স্কুল পড়ুয়া মেয়ে মনে হতো, বিয়ের কনেকে স্কুলের স্টুডেন্ট মনে হলে কেমন দেখায়? সুপ্তি বলল। মনি মনি, মুসু আন্টি তো কলেজে ভর্তি হবে, তাই না মাম্মা? শায়রি একগাল হেসে বলল। ইয়েস মাম্মা, তোমার মুসু আন্টিও বড় হয়ে গেছে। সুপ্তি খিলখিল করে হেসে উঠল। হাততালি দিয়ে লাফাতে লাফাতে বলল। কি মজা, মামাও বড় মুসু আন্টিও বড়। সুপ্তির কথা শুনে মুস্কান লজ্জায় লাল হয়ে গেল। নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রিক্তা বলল। ও বাবা, নাক ঘামালে তো মানুষ স্বামীর আদর বেশি পায়। মুস্কান দ্বিগুণ লজ্জায় পড়ে গেল। ইস, এই আপুটা যেন কেমন কি সব বলছে। মুস্কান রুমে চুপচাপ বসে আছে। মাঝে মাঝে আয়নায় নিজেকে দেখছে আর লজ্জায় লাল হয়ে যাচ্ছে। নিজেকে যেন নিজেই চিনতে পারছে না সে। কেমন যেন ভারী ভারী লাগছে নিজেকে। এই প্রথম সে শাড়ি পরেছে। শাড়িতে সত্যি একটা মেয়ের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দেয়। মুস্কান এত লজ্জা পাচ্ছে নিজেকে দেখে যে আয়নার সামনে থেকে সরে গিয়ে বিছানায় বসে মাথা নিচু করে রইল। কেমন একটা লাগছে। তার বুকের ভেতর কেমন অস্থিরতা শুরু হয়ে গেছে। ধুকপুক ধুকপুক করছে বুকের ভেতরটা। শাড়ি, এসব কি হচ্ছে? আজকের দিনে তুই এভাবে কাঁদছিস? প্লিজ ইয়ার, এভাবে কাঁদিস না। সত্যি চলে আসবে, আর সত্যি ইমনকে বললে ভয়ঙ্কর রিয়াক্ট হবে। প্লিজ এভাবে কাঁদিস না দোস্ত। প্লিজ কিছু সময় আমাকে একা থাকতে দে। তুই তো সবটা জানিস রিক্তা, তুই আপাতত আমাকে বোঝ প্লিজ। তুই নিচে যা, আমি আসছি। রিক্তা রেগে বলল। কি করবি? আমি চলে গেলে কাঁদবি? কার জন্য কাঁদবি? কেন কাঁদবি? আত্মসম্মান নেই তোর মধ্যে? একজন টিচার হয়ে এতটা আত্মসম্মানহীন কিভাবে হতে পারিস? অসহ্য। বলেই বেরিয়ে গেল। কথাগুলো শুধুমাত্র রেগেই বলল রিক্তা, যাতে শাড়ির মাঝে জেদ চলে আসে, নিজেকে স্ট্রং রাখতে পারে, কোনোভাবে দুর্বল হয়ে না পড়ে। সমাজে মুখ দেখাবো কি করে আমরা? তুমিও শেষে ওই মেয়েকে মেনে নিচ্ছ। আমার রীতিশা তো কোনো দিক দিয়ে খারাপ ছিল না। রীতিশার ধারের কাছেও ওই মেয়ে আসতে পারবে না। তোমার ছেলের রুচি এত নিচ ভাবতে পারছি না আমি। কচি মেয়ে এতই ভালো লাগে, এই জন্যই আমার রীতিশাকে মিথ্যা অপবাদ দিয়েছে। সব বোঝা হয়েছে আমার। 1-2 বছর পর উঠতি যৌবন আসবে। ওই মেয়ের যৌবনে ভরপুর। মেয়ের সংস্পর্শ পাওয়ার জন্যই তো তোমার ছেলে ছলে বলে কৌশলে মেয়েটাকে নিজের কাছে রেখেছে, ভালো মানুষের মুখোশ পরে। রীতিশার থেকে নিজের সব চাহিদা মিটিয়ে মেয়েটাকে দূর দূর করে বের করে দিয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে কত না ঢং, কখনো বিয়ে করব না, এটা সেটা। তোমরা শুধু শুধু এত বছর আমাকে আর রীতিশাকে দোষারোপ করেছ। এবার বুঝতে পারছো তো তোমার ছেলের আসল রূপ? রীতিশাই ঠিক ছিল। আজই আমি ওকে ফোন করব। এতক্ষণ যাবৎ কানের কাছে ঘ্যান ঘ্যান করে এবার থামলো। একরামুল চৌধুরী বললেন। শেষ? সাজিয়া বেগম যেন ফুঁসে উঠলেন। কোনো লাভ নেই, বাপ ছেলে একই গলের গড়ো। সব জানা আছে আমার। বাপ কেন, মাটাও তো ছিল চরিত্রহীন। এবার যেন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। একরামুল চৌধুরী বললেন। বেরোনোর সময় এই ফালতু বকবক করে কান খাচ্ছ কেন? আমার ছেলের বিয়ের যার সাথে খুশি তার সাথে হোক, তাতে তোমার সমস্যা কি? তার মানে ওই মেয়েকে তুমি মেনে নিলে? না মেনে নেওয়ার একটা কারণ বলো। মেয়েটা আমাদের সাথে কোন দিক দিয়ে যায়? চালচুলোহীন মেয়ে। তোমার ছেলে বিয়ে কত বড় বড় ফ্যামিলির মেয়েদের সাথে দিতে পারতে, ধারণা আছে তোমার? একরামুল চৌধুরী দরজার কাছে যেতে যেতে বললেন। আমার ছেলে কখনো বিয়ে করবে সেটা ধারণায় আমার ছিল না। যেহেতু করছে, এটা মেনে নেওয়া সকলের জন্য মঙ্গলকর। আর না মানে নিলে তার কোনো জয় আসবে না, বরং ক্ষতি হবে আমার। আমি আমার প্রথম সন্তান থেকে
আর দূরে থাকতে পারবো না। ইমন আমার প্রথম সন্তান। প্রথমবার বাবা ডাকে আমি ওর থেকে শুনেছি। সে ভালোবাসা, সে অনুভূতি অন্য কারোর সাথে ভাগ করা হবে না। সাজিয়া বেগম বিছানায় বসে ফুপিয়ে কাঁদতে লাগলো। এই ভালোবাসা ইভান কেন পায় না, এই তার দুঃখ। দিহান ফোন করেছে, ইমনের বেস্ট ফ্রেন্ড যে এখন দেশের বাইরে আছে। দিহান বলল, রিতিশের ব্যাপারে মুস্কানকে জানিয়েছিস? ইমনের মুখটা কেমন যেন হয়ে গেল, চোখ দুটো লালচে বর্ণ ধারণ করেছে। দিহান বলল, দেখ, অতীত যতই তিক্তময় হোক, আমার মনে হয় মুস্কানকে জানানো উচিত। যা শুনলাম মেয়েটার বয়স কম, ম্যাচিওর নয়। সব পরে জানতে পারলে সমস্যা হতে পারে। আর তোর পরিবারের কিছু মানুষ যেন এই বিষয় নিয়ে কখনো সুযোগ না নিতে পারে, সেজন্য এটা তোর ওকে জানানো উচিত। ফোন রাখছি। তুই রেখে গেলি নাকি? দেখ, রেখে যাওয়াটা স্বাভাবিক, আবার অস্বাভাবিকও। আমার থেকে তুই ভালো বুঝিস সবটা। তবুও আমার যেটা ঠিক মনে হলো সেটাই বললাম। ইমন বলল। রাখছি। দিহান বলল। কিছুক্ষণ নীরবতায় থেকে বলল সে কেমন আছে। ইমন জানতো শেষে এই একটা প্রশ্ন থাকবেই, তাই বলল, কি মনে হয়? সে কেমন থাকতে পারে? দিহান এক দীর্ঘশ্বাস ছেড়ে ফোনটা রেখে দিল। সবাই নিচে রয়েছে, ইমনের কাছের বন্ধু বান্ধবরা এসেছে। কয়েকজন মুস্কানকে দেখার জন্য পাগল হয়ে গেছে প্রায়। তাদের বিগ বসের বউ বলে কথা। শ্যাওরি বলল, ওয়েট কর, আমি নিয়ে আসছি। আঙ্কেলও এসে গেছে, এবার নিয়ে আসা উচিত। অভ্র সুপ্তিকে নিয়ে মুস্কানের রুমে বসে এটা সেটা বলছে। ক্ষণে ক্ষণে মুস্কানের প্রশংসা করে করে মুস্কানের কানটা ঝালাপালা করে ছাড়ছে। মুস্কান বিরক্তি হলেও কিছু করার নেই তার। এই বাচাল ছেলেটার বকবকানি শুনতেই হচ্ছে, কারণ তার বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ। শাড়ি ছাড়া সে বাইরে যেতে পারবে না। ঝড়ের ব্যাগে মুস্কানের রুমে ঢুকলো ইমন। অভ্রকে দেখে বিরক্তি হলো ভীষণ। অভ্র বলল, হে ব্রাদার, অস্থির লাগছে। ইমন অভ্রের দিকে চাইতেই অভ্র জিভে কামড় দিয়ে বলল, ইয়ে মানে বেশ লাগছে, তোমাদের দুজনকে অসাধারণ লাগছে। নাইস কাপল। সুপ্তি বলল। ওয়াও মাম্মাই, মুসু আন্টি আর তোমরা তো সেম সেম। সুপ্তির কথা শুনে ইমনের চোখ মুস্কানের দিকে পড়ল। ইমন খানিকটা হকচকিয়ে গেল। বুকের ভেতর বয়ে যাওয়া প্রবল রাগটা যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। এই মুহূর্তে তার বুকটা ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেল। ব্ল্যাক কাতান শাড়ি, গোল্ডেন পার ব্ল্যাক ব্লাউজ। বিয়ের কনেকে এইরকম কালার শাড়িতে এই প্রথম দেখল সে। 15-16 বয়সী কিশোরীরা শাড়ি পরলে বোধ হয় তাদের আশ্চর্যজনক সৌন্দর্য ঘিরে থাকে। মুগ্ধময়ী যেন এবার মুগ্ধতার শেষ সীমানায় পৌঁছে দিয়েছে তাকে। মুস্কান লজ্জায় মরে যাচ্ছে, অস্বস্তি হচ্ছে ভীষণ। বারবার শাড়ির আঁচল টানছে, তো কপালে টিকলে ঠিক করছে, কখনো গলায় পরা সীতাহারটা ঠিক করছে। চোখে মুখে অন্যরকম সৌন্দর্য ভর করেছে তার। প্রাকৃতিক সকল সৌন্দর্যই যেন উপরওয়ালা ঢেলে দিয়েছে আজ। এমন সেদিকে দৃষ্টি স্থির রেখেই বলল, অব্র সুপ্তিকে নিয়ে নিচে যা, আমার কিছু কাজ আছে। অভ্র মুচকে সে সুপ্তিকে নিয়ে চলে গেল। ইমন দ্রুত গিয়ে দরজার সিটকানি লাগিয়ে পেছনে ঘুরল। মুস্কান এবার এত অস্বস্তি লাগতে শুরু করলো যে শাড়ির আঁচলটা শক্ত করে চেপে ধরে পা ডাবিয়ে দাঁড়িয়ে রইল। ইমন ধীরে ধীরে এগোতে লাগলো মুস্কানের দিকে। মুস্কান আমতা আমতা করে বলল, আপনার কিছু লাগবে? ইমন তার অনেকটা কাছে এসে মুস্কানের চোখে গভীর দৃষ্টি রেখে বলল, তুমি যদি জানতে পারো আমার জীবনে অন্য কোনো নারীর আগমন ঘটেছিল, আমার জীবনে কালো একটা অধ্যায় ছিল, তুমি কি মানতে পারবে? তোমার আগে এই হাত অন্য কেউ স্পর্শ করেছে, তোমার আগে এই বুকে অন্য কেউ মাথা রেখেছে। সবটা জানার পরও তুমি কি তোমার কথা ফিরিয়ে নিবে? নিজেকে আমার নামে লিখে দেওয়া খাতাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে? মুষ্টিবদ্ধ হাতটা আগলা হয়ে গেল। আঁচলটাও পিছন দিকে ছেড়ে রইল। মেঝেতে ডাবানো পা দুটো হালকা হয়ে এলো। চোখে মুখে অদ্ভুত বিস্ময় নিয়ে চেয়ে রইল। বুকের ভেতরটা ভারী হয়ে এলো ভীষণ। থুকপুকানি অনুভূতি হঠাৎই থেমে গেল কেমন। নিঃশ্বাস চলছে কিনা বোঝা দুষ্কর। কানের মাঝে কেমন সসর শব্দ করতে থাকলো। সে কি ভুল শুনল? সামনের মানুষটা তার পরিচিত, সে মানুষটাই তো। পোশাকের ধরনের সাথে মানুষের ধরনে কি পাল্টে যায়?
চোখ বেয়ে জল গাল গড়িয়ে গলা অবধি পৌঁছে গেল। শরীর কাঁপছে তার। ইমনের চোখে কোনো রাগ নেই, গম্ভীরতা নেই, আর না আছে কোনো সুখের রেশ। চেনা মানুষটাকে আজ এত অচেনা কেন মনে হচ্ছে? তার এই ছোট্ট জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দিন আজ, আর এই দিনে সব থেকে কাছের গুরুত্বপূর্ণ মানুষটা থেকে এমন কথাটা শোনার জন্য সে প্রস্তুত ছিল না, আর না ছিল তার কল্পনাতে। ইমন মৃদু স্বরে ডাকলো, মুস্কান। মুস্কান চমকে উঠল। অশ্রু মিশ্রিত চোখে ইমনের দিকে তাকালো। সে চোখের দিকে ইমন চোখ রাখতে পারল না। পেছন ঘুরে দুহাত মুঠ করে কঠিন স্বরে বলল, পোশাকটা পাল্টে নাও। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।